আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভবে তুমি গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আয়াত তার মা আর ভাইকে দেখে অবাক হয়ে যায়। আয়াত গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আয়াতের মা বলল, আরে পাগলি মেয়ে, কান্না করিস কেন? খুব মনে পড়ছিল বুঝি আমাদের কথা? আয়াত বলল, অনেক অনেক বেশি মনে পড়ছিল। আয়াতের মা বলল, এখন তো এসেই গেছি তাই না, তাহলে কান্না থামা আর দেখ সামনে তোর শাশুড়ি আরো কত লোক আছে, ওরা কি ভাববে বলতো। আয়াত ওর মাকে ছেড়ে দিয়ে আদনানের কাছে গেল। আদনান খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, আপু আপু জানিস ভাইয়া আমাকে আজকেও এতগুলো চকলেট কিনে দিয়েছে, আর বলেছে বিকালে নাকি আমাকেও এতগুলো আইসক্রিম কিনে দিবে। আয়াত আদনানের কথা শুনে আসিফের দিকে তাকালে আসিফ সেখান থেকে সোজা উপরে চলে যায়। আয়াতের মা গিয়ে মিসেস শাহনাজের সামনে দাঁড়ায়। মিসেস শাহনাজ বলল, কেমন আছেন বিয়াইন? আয়াতের মা বলল, জি ভালো, আপনি কেমন আছেন? মিসেস শাহনাজ বলল, ভালো। বিয়াইন বসুন, সবার সাথে পরিচয় করিয়ে দিই। মিসেস শাহনাজ একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আদনানকে ফারিন নিয়ে গেল সারা বাড়িটা ঘুরে দেখাতে, আর আয়াত সোজা রুমে চলে গেল বিষয়টা জানতে। রুমে এসে দেখে আসিফ শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর মাথার চুলগুলো ঝাড়ছে। এমন অবস্থায় আসিফকে দেখে আয়াত কিছুটা লজ্জা পেয়ে যায়, আর সাথে সাথে মুখের সামনে শাড়ির আঁচল দিয়ে ঢেকে নেয়। আসিফও তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর ট্রাউজার পরে বের হয়। আয়াত বলল, সরি, আমার নক করে আসা উচিত ছিল। আসিফ বলল, ইটস ওকে। আয়াত বলল, একটা কথা জানার ছিল। আসিফ বলল, বলো। আয়াত বলল, আজকে হঠাৎ করে আদনানকে আর মাকে এখানে কেন আনলেন? আসিফ বলল, সবকিছুর উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। আর হ্যাঁ, আমার মনে হয়েছে আনা দরকার, তাই এনেছি। আজকে সন্ধ্যায় আমরা ওই বাড়িতে ফিরে যাচ্ছি। আয়াত বলল, তাহলে আদনান আর মাও কি যাবে? আসিফ বলল, না, ওনারা দুপুরের পরেই চলে যাবে। আয়াত বলল, কিন্তু। আসিফ বলল, আর একটা কথাও না, চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যাও। আসিফ রেগে গিয়ে চোখগুলোকে লাল করে বড় বড় করে কথাটা বলল। আয়াত ভয় পেয়ে যায়, চোখগুলো বন্ধ করে ফেলে। আসিফ কথাটা বলে সরে গেল। আয়াত রুম থেকে বের হয়ে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আয়াতকে তার মা একপাশে ডেকে নিয়ে বলে, আয়াত তোকে একটা কথা বলি, আসিফ আজকে আমাকে সবটা বলেছে। ওর সাথে আমার রাস্তায় দেখা হয় আদনানকে নিয়ে যখন স্কুলে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, শোন, আমি যতটুকু বুঝতে পারলাম ও তোকে সত্যিই ভালোবাসে। তোকে পাওয়ার জন্যই সে সবকিছু করেছে। মানছি সবকিছু খুব বাজে করেছে, কিন্তু সবটা তো তোকে পেতেই করেছে। তাই বলছি কি মা। আয়াত বলল, ওনাকে মেনে নিব? মা, উনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে কেন প্রতি রাতে আমার সাথে এমন পশুর মতো আচরণ করে? জানি এই উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমার উত্তরটা চাই। আয়াত কথাটা বলে চলে যেতে নিলেই পেছন থেকে তার মা বলে, ভালোবেসে আপন করতে চাই, কিন্তু তুই তা স্বীকার করিস না বলেই তোর কাছে এমন মনে হয়। মায়ের এই কথাটা শুনে কিছুক্ষণ থেমে দাঁড়ালেও পিছন ফিরে আর কোনো উত্তর দেয়নি আয়াত। সন্ধ্যায় আয়াত আর আসিফ ওই বাড়ি থেকে আসিফ যেই বাড়িতে থাকে সেখানে চলে এসেছে। রাস্তায় কে কারোর সাথে কোনো কথা বলেনি। আসিফ কয়েকবারই আয়াতের দিকে তাকিয়েছিল, কিন্তু আয়াত একবারের জন্য ফিরে তাকায়নি। গাড়ি থেকে নেমে আয়াত সোজা ভিতরে চলে যায়, কিন্তু আসিফ গাড়িটা ঘুরিয়ে কোথায় যেন চলে যায়। আয়াত ফ্রেশ হয়ে এসে আসিফকে দেখতে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর টিভি দেখা শুরু করে। আজকে অনেক দিন পর নিজের মন মতো করে শান্তিতে টিভি দেখলো। আসিফ বাসায় নেই বলে দেখতে পেয়েছে। আসিফ বাসায় থাকলে হয়তো ভয়ে এই সাহসটাই করতে পারতো না। অনেক রাত হয়ে গেছে। আয়াত সোফাতেই ঘুমিয়ে গিয়েছিল। মাঝরাতে ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:08 বাজে। আসিফ কি বাসায় এসেছে? না, উনি যদি বাসায় আসতেন তাহলে আমাকে একবার হলেও ডাক দিত। উনি এত রাত পর্যন্ত বাইরে কি করছেন? এখনো বাসায় কেন আসছে না? আয়াতের একটু একটু টেনশন হতে লাগলো। হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো। আয়াত দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। একটা মেয়ের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে আসিফ, পুরো ড্র্যাঙ্ক হয়ে আছে। মেয়েটার ড্রেস দেখে আয়াতের মেজাজ খারাপ হয়ে গেল। ছোট ছোট সব ড্রেস। আয়াত বলল, আপনি কে, আর উনি এভাবে কেন? মেয়েটি বলল, আমি কে তোমার জানতে হবে না, বেডরুম কোন দিকে সেটা বলো। আয়াত বলল, অবশ্যই জানতে হবে, কারণ মাঝরাতে আপনি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছেন, এখন আবার বেডরুম খুঁজতেছেন। মেয়েটি বলল, আসিফ খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই ড্রাইভ করতে পারছিল না, আমি ওকে ড্রাইভ করে নিয়ে এলাম। আয়াত বলল, জি শুক্রিয়া, এখন আপনি আসতে পারেন।
মেয়েটি বলল, হোয়াট, তুমি কে আমাকে আসতে বলার? আয়াত মেয়েটার কথা শুনেই আসিফকে নিজের কাঁধে নিতে যাবে, তখনই মেয়েটা রেগে গিয়ে আয়াতকে ধাক্কা মারে। আয়াত তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খায়, মাথায় অনেকটা ব্যথা পায়। এইবার আসিফের রাগ উঠে যায়, ঠাস করে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দেয় আর চোখগুলোকে বড় বড় করে বলে, হে ইউ, তোমার সাহস কি করে হয় আমার হলুদ পরীকে ধাক্কা দেওয়ার? তোমাকে কি আমি বলেছিলাম আমাকে ড্রাইভ করে বাসায় আনতে? এনেছো ভালো কথা, কিন্তু আমার হলুদ পরীর সাথে এমন করার সাহস কি করে হয়? এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, নয়তো তোমাকে আমি। আসিফ আর কিছু বলতে পারলো না, দুলতে দুলতে পড়ে যেতে লাগলো। আয়াত গিয়ে আসিফকে ধরে ফেললো, তারপর মেয়েটির মুখের সামনে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর সাথে সাথে আসিফ নিজেকে আয়াতের থেকে ছাড়িয়ে নিল। আয়াত বিষয়টা বুঝতে পারলো না। আসিফ দুলতে দুলতে সিঁড়ির কাছে যেতে আবার পড়ে যেতে নিলে আয়াত ধরে ফেলে। আসিফ এবার বলে, আমাকে ছাড়ো, আমি একা যেতে পারবো। আয়াত বলল, তা তো দেখতেই পারছি, কেমন যেতে পারবেন? আপনি কি রেগুলার ড্রিঙ্ক করেন? কই, আগে তো দেখিনি। আসিফ বলল, আগের ভালোবাসাটা কি তুমি দেখতে পেয়েছিলে যে এখনকার ড্রিঙ্কটা দেখতে পারছো? আসিফ কথাটা বলে আয়াতের হাত ছাড়িয়ে আস্তে আস্তে রুমে চলে যায়। আয়াত অবাক হয়ে গেল, হঠাৎ কি হলো, এতটা পরিবর্তন? ঠিকমতো কথা বলছে না, নিজে থেকে কথা বলতে গেলেও অবহেলিত হচ্ছে। আয়াত এইসব ভাবতে ভাবতে রুমে চলে গেল। রুমে এসে দেখে আসিফ বেডে হাত পা মিলিয়ে শুয়ে আছে, পা থেকে জুতাগুলো খোলেনি। আয়াত আসিফের পা থেকে জুতাগুলো খুলে দিল, কোমরের বেল্টটা একটু ঢিলা করে দিল, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লো। সকালবেলা ঘুম ভেঙে বেডের দিকে তাকিয়ে দেখে আসিফ নেই। এত সকালবেলা কোথায় গেল ভাবতে লাগলো। তখনই নিচে কিসের যেন আওয়াজ হতে লাগলো। আয়াত উঠে নিচে চলে গেল। আওয়াজটা কিচেন রুম থেকে আসছে। আয়াত আওয়াজটা ফলো করে গিয়ে দেখে আসিফ নাস্তা বানাচ্ছে। আয়াত বলল, এ কি, আপনি কেন নাস্তা বানাচ্ছেন? আমি তো বানিয়ে দিতাম। আসিফ বলল, আমি নিজের কাজ নিজেই করতে পারি, আর ধন্যবাদ। আয়াত বলল, কিন্তু এই কয়েকদিন তো আমি বানিয়েছি। আসিফ বলল, তখন অনেক কিছু হয়েছে, এখন আর তেমন কিছুই হবে না, সবকিছু একদম আলাদা আলাদা হবে। আর হ্যাঁ, তুমি যা ইচ্ছা করতে পারো, আমি বাধা দিব না। আয়াত বলল, আপনি কি বলতে চাচ্ছেন? আসিফ বলল, আজ থেকে তুমি মুক্ত। আমি ওই দিন রাতে এটা ভালো করেই বুঝে গেছি, জোর করে ভালোবাসা হয় না। আর তুমি আমাকে ঠিক কতটা ঘৃণা করো, তাই আর কোনো প্রকার জোর করব না। তোমার নাস্তাও টেবিলে বানিয়ে রেখেছি, মন চাইলে একসাথে বসে নাস্তা করতে পারো। আসিফ কথাটা বলে টেবিলে চলে গেল। আয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি আসিফ ওর কথায় কোনোভাবে কষ্ট পেয়েছে? না, আমার এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি, কিন্তু উনি আমার সাথে যা করেছেন তার কাছে তো এই কথাগুলো অতি সামান্য। এই কথাগুলো মনে মনে বলতে লাগলো। টেবিলটা পার হয়ে যখন উপরে উঠতে যাবে, তখনই আসিফ নিজের আস্ত নাস্তার প্লেটটা নিচে ফেলে দেয়। আয়াত পিছনে তাকানোর সাথে সাথে তাকে ক্লোজ করে আসিফ উপরে চলে যায়। নাস্তার প্লেটের নাস্তা সম্পূর্ণ রয়ে গেছে। তাহলে আসিফ কেন এভাবে ফেলে দিল? তাহলে কি আসিফ রাগ করে এইসব করছে? আয়াত নিচ থেকে খাবারগুলো তুলে পরিষ্কার করছিল, হঠাৎ কলিং বেল বেজে উঠল। আয়াত হাতটা মুছে গিয়ে দরজা খুলে দিল। একটা মেয়ে হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, কাপড়গুলো ঠিক কাল রাতের মেয়ের মতোই। চোখ থেকে গ্লাসটা খুলে মেয়েটি জিজ্ঞেস করলো, হু আর ইউ? আয়াত বলল, আমি আয়াত, আপনি? মেয়েটি বলল, ও, তাহলে তুমি সেই মেয়ে যার প্রেমে পড়ে কিডন্যাপ করে বিয়ে করেছে? আয়াত বলল, কে আপনি? আসিফ বলল, আরে দিদাম, তুমি কেমন আছো? আসিফ পিছন থেকে কথাগুলো বলল, আর সাথে সাথে মেয়েটি আসিফকে জড়িয়ে ধরলো। দিদাম বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আসিফ বলল, আমিও ভালো আছি। তো তুমি একা আসলে নাকি ফুপি কই? দিদাম বলল, আম্মু তোমাদের বাসায়, আর তুমি ওইখানে নেই বলে আমি সোজা এখানে চলে এসেছি। আসিফ বলল, ভালো করেছো, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। দিদাম বলল, আগের রুমটাই কি এখন আমার জন্যই রয়ে গেছে? আসিফ বলল, যেখানে ইচ্ছা হয় সেখানে থাকতে পারো। দিদাম তার লাগেজটা নিয়ে আয়াতকে ক্রস করে যাওয়ার সময় একটা বাঁকা হাসি দেয়, তারপর উপরে যেতে লাগে। আয়াত নিজের রুমে যাওয়ার জন্য দিদামের পিছু পিছু উঠছিল। দিদাম আসিফ আর আয়াতের রুমের ভিতরে ঢুকতে নিলেই আয়াত ওর সামনে গিয়ে বলে, সরি, এটা আমাদের রুম, আই মিন ওনার আর আমার, তুমি অন্য যে কোনো রুম নিতে পারো এটা ছাড়া। দিদাম বলল, আসলে এই রুমটা একসাথে থেকে অভ্যাস হয়ে গিয়েছিল, তো তাই আর কি, ওকে আমি আসছি। দিদাম চলে গেল, কিন্তু এটা কি বলে গেল আয়াতের মাথায় ঢুকছিল না। উনি আর দিদাম কি একসাথে থাকতেন আগে? এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে আসিফ একদম ফর্মাল ড্রেসে। আয়াত বিছানা গুছাতে গুছাতে বলে, কোথাও বেরোচ্ছেন? আসিফ নিশ্চুপ। আয়াত বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি। আসিফ বলল, আজকে থেকে অফিসে যাব।
আসিফ আর কিছু না বলে সোজা চলে গেল। আয়াত একা একা বলতে লাগলো, আজব, নিজেকে এখন নিজেই কি মনে করেন উনি? বদের হাড্ডি একটা। আমি বুঝলাম না হঠাৎ করে এতটা চেঞ্জ কি করে হলো। তার উপর এই দিদাম মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। আসিফকে যেভাবে জড়িয়ে ধরলো আবার যা বললো তাতে আমার একটু সন্দেহ লাগছে, নজর রাখতে হবে। আমি রুম গুছিয়ে নিচে নামলাম। এসে যা দেখলাম তাতে আমার চোখ ছানা পড়া হয়ে গেল। উনি আর দিদামকে এমনভাবে দেখলাম যে কেউ দেখলেই ভাববে উনি লিপকিস করছেন। আমি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার নিজের অজান্তেই রাগ উঠে গেল। আমি আর সহ্য করতে না পেরে হাততালি দিয়ে বলতে লাগলাম, বাহ বাহ, এটা আপনার অফিস? রুম থেকে এসে ড্রয়িং রুমে বউ রেখে ফুফাতো বোনের সাথে খুব সুন্দর অফিস করছেন। আসিফ বলল, আমি অফিসে যাচ্ছিলাম তখনই। আয়াত বলল, তখনই আপনার পুরুষত্ব জেগে উঠল, নিজের ফুফাতো বোনের সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিলেন। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন উনি। তাল সামলাতে না পেরে আমি সোফায় পড়ে যাই, গালে হাত দিয়ে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে খুব রাগি লুকে তাকিয়ে আছে। তারপর আঙ্গুল তুলে আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেগুলো বোঝার সেগুলো কখনো বোঝার চেষ্টা করো না, আর যেগুলো না বোঝার বা হয়নি তার নিজ থেকে বানিয়ে বুঝে নাও। আমি রুম থেকে অফিসে যাচ্ছিলাম, ঠিক তখনই সোফায় দিদাম চিৎকার করে ওঠে। আমি জানতে চাইলে ও বলে চোখে কি যেন একটা পড়ছে আর খুব জ্বালা করছে, তাই আমি ফু দিয়ে দিচ্ছিলাম। আর তুমি এতটুকু বিশ্বাস নেই তোমার আমার প্রতি? দিদাম বলল, আই এম সরি, আমি বুঝতে পারিনি আয়া তেমন রিয়েক্ট করবে। বুঝতে পারলে আমি কখনোই বলতাম না, ট্রাস্ট মি আসিফ। দিদাম আসিফের সামনে গিয়ে ন্যাকামি করে কথাগুলো বলে। আসিফ আমার দিকে এক নজর তাকিয়ে চলে যায়। তারপর দিদাম একটা শয়তানি হাসি দিয়ে চুলগুলে ফু দিয়ে রুমে চলে যায়। ওর হাসি দেখে আমার কেন যেন মনে হলো সে এটাই চেয়েছিল। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হতে লাগলো। আমি এতটা নিম্ন মানসিকতার মানুষ কি করে হলাম? উনি আমার সাথে খারাপ ব্যবহার করলেও কখনো তো অন্য মেয়ের সাথে খারাপভাবে মেশেনি। আমি রুমে এসে বেডে চোখ বন্ধ করে শুয়ে আছি। চোখ বন্ধ করতেই কেউ আমার কানের কাছে এসে চিৎকার করে বলে, ভাউ। আয়াত একটু ভয় পেয়ে যায়। ভাবি, রিল্যাক্স, আমি ফারিন, দেখো। আমি চোখ খুলে দেখি সত্যি ফারিন এসেছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলি, ও তুমি তুমি তো আমাকে একদম ভয় পাইয়ে দিলে। ফারিন বলল, আচ্ছা আচ্ছা, সরি। বাই দা ওয়ে, ভাইয়াকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? আমি বললাম, উনি তো অফিসে চলে গেছেন। আমার কথা শুনে ফারিন একদম অবাক হয়ে যায় আর চোখগুলো বড় বড় করে বলে, হোয়াট? ভাইয়া অফিসে গেছে? কিভাবে কি? যে মানুষের অফিসের নাম শুনলে জ্বর এসে যেত, উনি আজকে অফিসে গেছে? আমি বললাম, আমিও বুঝতে পারলাম না, আজকে হঠাৎ করে নিচ থেকেই। ফারিন বলল, ভালোই হয়েছে, সব তোমাকে ভালোবেসে। যাই হোক, আমার ওই সাতচন্নি বোনটা কই? আমি বললাম, তোমার বোন? ও দিদামের কথা বলছো? ফারিন বলল, ওকে ছাড়া আমি আর কাকে সাতচন্নি বলবো বলো? ও তোমাকে তো আসল কথা বলা হয়নি। আমি বললাম, কি কথা? ফারিন বলল, ও কিন্তু ভাইয়াকে অনেক ভালোবাসতো, ইভেন এখনো বাসে। ভাইয়ার কথা শুনলে একদম পাগল পাগল হয়ে যায়। দেখলে না, ভাইয়া ওই বাসায় নেই বলে এখন এই বাসায় চলে এসেছে। ভাবি, তোমাকে একটা কথা বলি, ভাইয়াকে একটু সাবধানে রেখো। বলা তো যায় না, ছেলে মানুষের মন কখন কোথায় কিভাবে গলে যায়। যদিও ভাইয়া ওকে তেমন একটা পাত্তা দেয় না, তবুও সুরক্ষা বলে একটা কথা আছে, সাতচন্নির নজর বলে কথা। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে আমি ঠিক ছিলাম। তখনকার ঘটনাটা দিদাম ইচ্ছা করে করেছে, যাতে করে আমাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয় আর সেই সুযোগটা নিতে পারে। দিদাম, তুমি বড্ড বড় ভুল করে ফেললে। তুমি আমার স্বামীর দিকে নজর দিয়ে বড় ভুল করেছো। আজকে যে থাপ্পড়টা আমি খেয়েছি তার থেকে জোরে থাপ্পড়টা তোমাকে আমি খাইয়ে ছাড়বো বলে দিলাম। ফারিনের ধাক্কায় ধ্যান ভাঙলো আমার। ফারিন বলল, ভাবি তুমি আবার কই ডুবে গেলে? আমি বললাম, আরে না, বলো তো আজকে হঠাৎ? ফারিন বলল, আসলে ভাবি তোমাকে একটা কথা বলার ছিল, আর একটা হেল্পও লাগতো। আমি বললাম, আচ্ছা তাহলে বলো, কি কথা আর কি হেল্প করতে পারি? ফারিন বলল, ভাবি আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলিটা আমাদের মতো না, ওরা একটু নিম্ন, তাই আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছে না। কারণ ও জানে আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্কটা মেনে নিবে না, তাই সে চায় না সম্পর্কটাকে গভীরে নিয়ে গিয়ে একা হয়ে যেতে। কিন্তু ভাবি, আমি সত্যিই তাকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাবি, তুমি কিছু একটা করো। আমি বললাম, আমি আবার কি করব? কি বা করতে পারি আমি?
ফারিন বলল, তুমিই পারবে ভাবি। আমি জানি একবার ভাইয়া যদি রাজি হয়ে যায় তাহলে বাবা কখনো ভুলেও না করবে না। আর আমি এটাও জানি ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার কথা কখনো না করতে পারবে না। প্লিজ ভাবি প্লিজ। আমি বললাম কিন্তু। ফারিন বলল, ভাবি তুমি আর কোনো কিন্তু বলো না, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি তোমার পায়ে ধরে বলছি, প্লিজ এই হেল্পটা করে দাও। ফারিন এই বলে আমার পা ধরতে নিলে তাকে বাধা দিয়ে দাঁড় করিয়ে বলি, কি করছো কি, তুমি আমার পায়ে কেন পড়বে? আচ্ছা আমি আজকেই তোমার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। ফারিন বলল, থ্যাংক ইউ ভাবি। ফারিন আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাকে জড়িয়ে ধরলাম। ও আজকে অনেক খুশি। খুশি হবেই না কেন, ও তো ধরেই নিয়েছে আমার কথায় আসিফ মেনে নিবে। কিন্তু আমার যে মনে মনে ভয় হচ্ছে, যদি উনি আমার কথা মেনে না নেয়, যদি বড় কোনো ঝামেলা বেঁধে যায়, তখন কি হবে? আমি ফারিনের সামনে দাঁড়াবো কি করে? ফারিন বলল, আচ্ছা ভাবি আমি তাহলে এখন আসি, একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে। আমি বললাম, সে কি এখনই চলে যাবে? লাঞ্চটা করে যাও। ফারিন বলল, না ভাবি আরেকদিন, আজকে এমনিতেই লেট হয়ে গেছে, যা বলেছি মাথায় রেখো। আর হ্যাঁ, সাতচন্নির থেকে সাবধানে থেকো, ও তোমার ক্ষতি করতেও পিছুপা হবে না। ভাইয়াকেও চোখে চোখে রেখো। আমি বললাম, ফারিন বলল, আচ্ছা আমি তাহলে এখন যাই, টেক কেয়ার উম্মা। ফারিন আমার গালে কিস করে চলে গেল। পাগলি মেয়ে একটা, কিন্তু খুব সহজ সরল। কতটা সহজে আমাকে আপন ভেবে ফেললো। কিন্তু এমন সহজ সরল মেয়েদের সাথেই যে খারাপ হয়ে থাকে, ফারিনার সাথে যেন এমন কিছু না হয়। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এর মাঝে একবারও ওনার কোনো ফোন এলো না। যদিও ফোন করার কথা না, তবুও কেন জানি মনে হচ্ছিল উনি কল করবেন, কিন্তু না, কল করেননি। কলিং বেলটা বাজার সাথে সাথে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। ওনার সাথে যাকে দেখলাম তাতে মেজাজ গরম হয়ে গেল। দিদাম আসিফের হাত ধরে দাঁড়িয়ে আছে, তার মানে বিকালে দিদাম ওই জন্যই বাইরে গিয়েছিল। উনি আর দিদাম আমাকে ক্রস করে ভিতরে ঢুকছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, এত দেরি হলো কেন? বাবার কাছ থেকে জেনেছি অফিস টাইম নাকি 5টায় শেষ। উনি আমার কোনো কথার জবাব না দিয়ে উপরে চলে গেল। আমি ওনার পিছন পিছন যেতে নিব, তার আগে দিদাম আমার সামনে এসে দাঁড়াই। দিদাম বলল, আসলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, অনেক দিন পর আমি আসলাম তো, তাই আমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল, কিছু মনে করো না কেমন? দিদাম চলে যেতে নিলে আমি ওনার হাত ধরে বলি, অন্যের স্বামীর থেকে নিজের নজর সরিয়ে ফেলো, নয়তো ওই নজরের চোখ আমার তুলতে এক মুহূর্তও সময় নিবে না। দিদাম বলল, হোয়াট, কি বলতে চাচ্ছ তুমি? আমি বললাম, আমি কি বলতে চাচ্ছি তুমি তা খুব ভালো করেই জানো, তাই বলছি নিচ থেকে সরে যাও, মাঝে আসতেও যেও না। দিদাম বলল, আর যদি না সরি? তুমি যখন সব জানোই তাহলে এটাও জেনে রাখো, আমি আসিফকে ভালোবাসি, ওকে পেতে হলে আমি সব কিছু করতে পারি, তোমার এইসব ধমকানিতে আমার কিছু এসে যায় না। আমি বললাম, কি এসে যায় তা আমি জানি, কিন্তু এটা জানি যদি না সরো তাহলে তার ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। আর রইল বাকি তোমার ভালোবাসার কথা, তাহলে শুনে রাখো, উনি আমাকে ভালোবাসেন আর আমাকেই ওনার বউ হিসাবে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। দিদাম বলল, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমাদের মাঝে আমি সব সময় থাকবো। আর যদি আমি আসিফকে না পাই তাহলে তোমাদের জীবনটাও আমি নরক বানিয়ে ছাড়বো। আমি বললাম, আমি দেখি কেমন করে তুমি আসিফকে নিজের করো আর আমাদের জীবন নরক বানাও। আমি এই বলে উপরে চলে আসছিলাম, পেছন থেকে দিদাম বলল, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি বললাম, না, কিন্তু তুমি যদি চ্যালেঞ্জ ভাবো তাহলে চ্যালেঞ্জই, আমার আবার চ্যালেঞ্জ জিততে খুব ভালো লাগে। এই বলে মুচকি হাসি দিয়ে উপরে চলে আসলাম। রুমে এসে দেখি উনি সোফায় বসে আছে, এখনো ফ্রেশ হতে যায়নি, টাইটা খুলে সোফায় রেখে দিয়েছে। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করার ভান করে বললাম, বাইরে থেকে এসে যদি সাথে সাথে ফ্রেশ না হতে পারে তাহলে কেউ যেন এই রুমে না ঢোকে। উনি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে তারপর কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেলেন। কি হলো এটা? ভেবেছিলাম হয়তো রেগে যাবে, রাগ দেখাবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। আজকাল ওনাকে খুব অচেনা লাগছে, এমন আসিফকে তো আমি চিনি না। আমার কেন জানি ওনার এমন ব্যবহার ভালো লাগছিল না। উনি ফ্রেশ হয়ে বাইরে আসলেন, আজকেও টাওয়াল পেঁচিয়ে বাইরে এসেছে। আজকে রাগ লাগছে না, কেমন জানি লজ্জা লাগছিল আমার। আমি পিছন ঘুরে বললাম, সি, আপনি আজকেও এভাবে? আর কিছু বলার আগেই ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ পেলাম। পিছন ফিরে দেখি উনি নেই। আমার কথা শেষ হবার আগেই কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। কিছুক্ষণ পর ট্রাউজারটা পরে বাইরে আসলেন, চুলগুলো ঝাঁকি দিতে দিতে আমার দিকে এগিয়ে আসছেন। আমার গলা শুকিয়ে যাচ্ছে, বুকের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাহলে কি উনি আবার আমাকে
আমি এক পা করে পিছোতে লাগলাম আর উনি সামনের দিকে আসছেন। আমি যখন ড্রেসিং টেবিলের সাথে একদম মিশে গেলাম তখন চোখ দুটো বন্ধ করে ফেললাম। দুয়ার দিয়ে নিজের শাড়ির আঁচলটা খামচে ধরলাম। শ্বাস ঘন হতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ উনার কোনো সাড়া না পেয়ে চোখ মিলে তাকিয়ে দেখি উনি ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে নিজের চুল ঠিক করছে। আমি কি ভেবেছিলাম মনে হতে লজ্জায় পড়ে গেলাম। পরক্ষণে রাগ দেখিয়ে বললাম, এটা কি হলো? আপনি এভাবে কাছে এসে এভাবে চিরুনি নিলেন কেন? আসিফ বলল, আমি নিজের ইচ্ছা মতো সবকিছু করি, কাউকে কোনো কৈফিয়ত দিই না। আমি বললাম, হয়েছে হয়েছে, বেশ ভালো বুঝতে পেরেছি। যখন ইচ্ছে হয়েছে তখন জোর করে নিয়েছেন, আর এখন যখন যখন মাথায় আসলো আমি কি বলতে চাচ্ছিলাম তখন চুপ হয়ে গেলাম। উনি আমার সাইডে দেয়ালে হাত রেখে একটু কাছে এসে বললেন, এখন যখন কি? আমি বললাম, কই কিছু না। আমি এই বলে ওনার হাতের নিচ দিয়ে চলে আসতে নিলে উনি ওনার পা বাড়িয়ে দেয়, যার ফলে আমি আর বের হতে পারলাম না। উনি আবার বলতে শুরু করলেন, আয়াত, আমি যেটা ঠিক করি তাই করি, আর এখন এটা ঠিক করেছি, তুমি যতদিন না আমাকে নিচ থেকে কাছে টানবে ততদিন আমিও তোমার কাছে যাব না। দেখি কতদিন তুমি আমাকে ছাড়া থাকতে পারো। জানি বেশি দিন পারবে না, তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই আমি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে আপনি ভুল ধারণা জাগিয়েছেন। আমি কখনো আপনাকে কাছে ডাকবো না, কখনো আমার মুখ থেকে ভালোবাসি শুনতে পারবেন না। আসিফ বলল, তার সময়ই বলে দিবে। উনি এই বলে আমার সামনে থেকে সরে গেলেন। আমি একটু ঠিক হয়ে দাঁড়ালাম। উনি নিজের ল্যাপটপটা নিয়ে সোফায় বসে পড়লেন। আমি ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি দিদামের থেকে দূরে থাকবেন। আসিফ বলল, কেন? আমি বললাম, আমি আপনাকে এত কিছু বলতে পারবো না, যা বলছি তাই করবেন, দিদাম থেকে দূরে থাকবেন। আসিফ বলল, আর ইউ জেলাস? আমি বললাম, নো, আমি কেন জেলাস হব? আসিফ বলল, তা আমি কি করে বলতে পারবো? কিন্তু তোমার কথা শুনে তাই মনে হলো। আর হলেও হতে পারে, নিজের হাজবেন্ডকে অন্য কারোর সাথে দেখলে যে কেউ হবে, এটাই স্বাভাবিক। আমি ওনার দিকে রাগি দৃষ্টিতে তাকালাম। উনি শয়তানি হাসি দিয়ে সোফায় বসে পড়ে। আমি রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই দিদাম রুমে ঢুকলো আর আমাকে দেখে শয়তানি হাসি দিয়ে আসিফের পাশে গিয়ে বসে পড়লো আর নাকামি করে বলল, আসিফ কি করছো? ও, তুমি কাজ করছো, তাহলে তো বিজি। আসিফ কিছু বলতে যাবে, তার আগেই আমি বলে দিলাম, কালকে ওনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটার কাজ করছে, তুমি এখন যাও, পরে আইসো। আসিফ বলল, আরে না না দিদাম, তুমি থাকো, আমার প্রবলেম হচ্ছে না, আর আমি তেমন বিজিও না, কিছু বলবে নাকি? দিদাম বলল, আসলে একটা খুব রোমান্টিক মুভি হচ্ছে, তোমার সাথে দেখবো বলে এসেছি, চলো না একসাথে দেখি। আসিফ বলল, ও এই ব্যাপার, তাহলে তো কোনো কথাই নেই। দিদামের কথা শুনে আমি রীতিমতো অবাক। আমার হাজবেন্ডকে আমার সামনে অফার করছে একসাথে বসে রোমান্টিক মুভি দেখতে, আর উনারও বলিহারি রাজি হয়ে গেল। যাবার আগে আমাকে চোখ টিপ দিয়ে গেল উনি। তার মানে উনি ইচ্ছে করেই দিদামের সাথে মুভি দেখতে গেলেন যাতে আমি জেলাস হই, কিন্তু আমি তো জেলাস হব না। আর এই দিদামের তো আজ আমি 12টা না, একদম লাইফের 50/13 বানিয়ে দিব। আমিও কিছুক্ষণ পর নিচে আসলাম, তারপর ওদের সামনে গিয়ে বললাম, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন, ধন্যবাদ।